বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৬০,০০০ টাকায় আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, পুলিশের এএসআইকে ঘিরে বিতর্ক। সুনামগঞ্জের শাল্লা থানার এক পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে মাদক মামলার অরেনভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের এএসআই গোলাম কিবরিয়া ১৪ জুলাই জামালগঞ্জ থানা থেকে শাল্লা থানায় বদলি হয়ে আসেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উপজেলার নারকিলা গ্রামের মালেক মিয়ার ছেলে তাজেল ইসলাম অরেনভুক্ত পলাতক আসামি ছিলেন। তবে তাকে আটকের পর ৬০,০০০ টাকা ঘুষ নিয়ে তিনি তাকে ছেড়ে দিয়েছেন। এদিকে ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ যুক্ত হতে পারে বেসরকারি খাত। রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে নদী দূষণ ও নাব্যতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যাত্রীদের আকর্ষণের মতো বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এমন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্ব দেওয়া হবে। এরপর জানাবো, রাজধানীতে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা গ্রেপ্তার। রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ ২ আগস্ট এই ঘটনা ঘটে। ফারজানা আক্তার রাত্রি বয়স ২০ এবং তার মা ফিরোজা বেগম বয়স ৪৫। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। এবারে জানাবো, আগস্টে যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে। সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়ে দ্রুত যোগদান নিশ্চিত করার দাবিতে স্লোগান দেয়। এবং সর্বশেষ জানাবো, শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা, সেনা এবং এলিট কমান্ডো মোতায়েন, নিহত এক। শ্রীলঙ্কার রাজধানীর কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে শতাধিক সেনা সদস্য, বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ কমান্ডো মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এক বন্দী নিহত এবং আরও অন্তত ১০ জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা এখন পুরো শ্রীলঙ্কায় অপরাধীরা আগের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। জানা গেছে যে বিভিন্ন জায়গা থেকে অপরাধীরা তারা আত্মগোপনে থাকা অবস্থায় দাঙ্গা বাঁধিয়ে জেলখানা থেকে তাদের আগের আসামিদেরকে ছাড়িয়ে নিয়ে তারপর তারা দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অগস্টে যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আগস্টের মধ্যেই যোগদানের দাবিতে এবার মাঠে নেমেছে। তারা রাজধানী ঢাকার শাহবাগে অবস্থান করছে এবং তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে এ মাসের মধ্যেই নিয়োগ দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা চায় এই মাসের মধ্যেই তারা যেন সরকারি কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা পায়। এজন্যই তারা রাজপথে নেমে এসেছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবস্থায় যারা শিক্ষক রয়েছেন প্রাথমিকের, তারা দলে দলে শাহবাগে এসে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেছেন। তারা লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
অবস্থায় আসলে নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় সেখানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে আমি বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে করে এই ধরনের বিষয়গুলো নিয়ে আরও বড় ধরনের কোনো ঘটনা না ঘটে। ৬০,০০০ টাকায় আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের এএসআইকে ঘিরে বিতর্ক। সুনামগঞ্জের শাল্লা এলাকায় পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের এএসআই গোলাম কিবরিয়া গত ১৪ জুলাই জামালগঞ্জ থানা থেকে শাল্লা থানায় বদলি হয়ে আসেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উপজেলার নারকিলা গ্রামের মালেক মিয়ার ছেলে ও তাজেল ইসলাম ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোলাম কিবরিয়া, কনস্টেবল মান্না মিয়াসহ পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর ৫০ থেকে ৬০,০০০ টাকা ঘুষ নিয়ে তাজেল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা রোমান আহমেদ জানান যে ওয়ারেন্টভুক্ত আসামিকে যদি টাকার বিনিময়ে ছেড়ে দেয় তাহলে পুলিশের উপর মানুষের আস্থা থাকবে কি করে। পুলিশ সদস্যরা তো তারা তাদের জায়গা থেকে জনগণের পক্ষে হয়ে কাজ করবে, কিন্তু ৬০,০০০ টাকা নিয়ে যদি পুলিশের সদস্যরা এমন ধরনের কার্যক্রম চালায় যেটা প্রশ্নবিদ্ধ হয় তাহলে থানা পুলিশের আর প্রয়োজন কি? অপরাধীরা তো অপরাধে আরো বেশি উদ্বুদ্ধ হবে। আর দেশের অভ্যন্তরে যদি ওয়ারেন্টভুক্ত আসামিগুলো এভাবে ছাড়া পেয়ে যায় তাহলে তারা খুব সহজে আরো বড় বড় ধরনের অপরাধ করতে শুরু করবে। তখন কিন্তু আর এই ধরনের বিষয়গুলো আমরা আরো বেশি খারাপের দিকে চলে যেতে দেখব। তাই আমরা বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন হয়ে আছি এবং আমরা এগুলো নিয়ে আরো বেশি সতর্কতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সবকিছু আসলে খারাপের দিকে চলে যাচ্ছে, তবে আমরা বিষয়গুলো নিয়ে খুব সতর্ক অবস্থানে রয়েছি বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশের সদস্যরা আরও জানিয়েছে যে আমরা আসলে এই মুহূর্তে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে সতর্ক অবস্থানে রয়েছি। তবে যেসব পুলিশের সদস্যরা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে কার্যক্রম পরিচালিত করতে হবে, তাছাড়া আর এখান থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব হবে না। ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ যুক্ত হতে পারে বেসরকারি খাত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন যে রাজধানীর চারপাশের নদীগুলোকে শুধু যাতায়াতের মাধ্যম নয়, পর্যটন বান্ধব জলপথ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। এই লক্ষ্যে এমন একটি রুট বিবেচনায় নেওয়া হচ্ছে যেখানে গাবতলী থেকে যাত্রা শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা ঘুরে আবার গাবতলীতে ফিরে আসা যাবে। তিনি আরও জানিয়েছেন যে বর্তমান সবথেকে বড় বাধা হচ্ছে নদী দূষণ। সরকারের জরিপে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬টি এবং ঢাকা ওয়াসার ৬৬টি পয়েন্ট থেকে সরাসরি নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিল্প কলকারখানার প্রায় ১৫০টি পয়েন্ট থেকে দূষিত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। সব মিলে ৪২৪টি স্থানে সরাসরি বর্জ্য নদীতে পড়ছে। এসবের উৎস বন্ধ করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিকল্পনার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানিয়েছেন যে রাজধানী ঢাকাকে একটি আধুনিক শহরে পরিণত করার জন্য বর্তমান তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। আসলে আমরা এই ঢাকাকে একটি আধুনিক একটি রাষ্ট্রের রাজধানী হিসেবে আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানান যে ঢাকাকে একটি আধুনিক ও নগরবান্ধব পরিবেশের মধ্য দিয়ে যাতে করে পর্যটকরা দেশের অভ্যন্তরে এসে তারা যথাযথভাবে সবকিছু কার্যক্রম করতে পারে এমন কিছুই আমরা আসলে করতে চাই বলে জানিয়েছেন এই মন্ত্রী। তিনি তাই সবার সহযোগিতা কামনা করার পাশাপাশি তিনি সবকিছু নিয়ে খুব সিরিয়াসভাবে কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন রবিউল আলম। রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাই গ্রেপ্তার।
রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামাতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 2 আগস্ট এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার, বয়স 20 এবং তার মা ফিরোজা বেগম, বয়স 45। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সেকাল সোয়া 10টার দিকে তিনি মারা যান। একই ঘটনায় ফিরোজা বেগমের মেয়ে ফারজানাও ঘটনাস্থলে প্রাণ হারায়। বিষয়টি নিশ্চিত করেছে কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল। শরীয়তপুর গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের স্ত্রী ফিরোজা ও তার মেয়ে রাত্রি, লাশ দুটির একটি ঢামেক হাসপাতালে, অপরটি কাঁঠালবাগান ঘটনাস্থলে রয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। পুলিশের সদস্যদের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে এই নরপিশাচকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, কারণ দেশে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তারা আসলে দেশটাকে একটি অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে। তাই এই ঘটনা আসলে কোনোভাবে মেনে নেওয়া হবে না বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। পুলিশের সদস্যরা আরও জানায়, এই ধরনের ঘটনাগুলো যারা বাংলাদেশে ঘটাচ্ছে তারা হচ্ছে সন্ত্রাসী, আর এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন রয়েছে সেটি চলমান থাকবে, যাতে করে এসব সন্ত্রাসীরা ছাড় না পায়।